দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় শিশুদের অ্যাডিনয়েড। আমরা অনেক সময় অভিভাবকরা বুঝতে পারি না আমাদের শিশুরা অ্যাডিনয়েডের সমস্যায় ভুগছে। আমরা আজ কথা বলবো এই শিশুদের অ্যাডিনয়েড কিভাবে আমরা বুঝতে পারবো, চিকিৎসকের শরণাপন্ন কখন হতে হবে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার কর্নেল মোহাম্মদ তহিদুল ইসলাম, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন, অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান ENT বিভাগ, আর্ম ফোর্স মেডিকেল কলেজ ও CMH ঢাকা। স্যার আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা। বৈশাখী হেলথ পরিবারের সবার প্রতি শুভেচ্ছা এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। স্যার, আমরা অনেক সময় দেখা যায় যে অভিভাবকরা শিশুদের ক্ষেত্রে আমরা অনেক রোগী আসলে বুঝে উঠতে পারি না, অনেকটা দেরি হয়ে যায়। শিশুদের অ্যাডেনয়েড নিয়ে যেহেতু আমরা আজ আলোচনা করতে যাচ্ছি, শুরুতে একটু জানতে চাই যে একজন অভিভাবক কী ধরনের লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন যে তার শিশুটি অ্যাডেনয়েডের সমস্যায় ভুগছে? চমৎকার প্রশ্ন। আমি বলতে চাই আমাদের সবচেয়ে বড় অভিভাবক হচ্ছেন আমাদের মা। আর আমি সবাইকে বলে থাকি এবং আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি, আসলে সবচেয়ে বড় চিকিৎসকও মা। একজন চিকিৎসক রোগ ধরে এবং রোগের চিকিৎসা দেয়। আমাদের সব মায়েরাই কিন্তু আসলে প্রথমে বুঝতে পারে যে তার সন্তানটা কি কি উপসর্গে ভুগছে। এই জন্য মাদেরকে এই জিনিসটা জানলে পরে তারা আরও বেশি সচেতনভাবে এই অ্যাডেনয়েড রোগ সম্পর্কে জানতে পারবে। অ্যাডেনয়েড আসলে আমাদের শরীরের মধ্যে যে লসিকা গ্রন্থিগুলো আছে, এগুলো যখন বাচ্চাদের 2 বছর থেকে 3 বছর বয়স তখন থেকে বাড়া শুরু হয় এবং এই বর্ধন প্রক্রিয়াটা চলতে থাকে 6-7 বছর পর্যন্ত। তারপর একটা স্ট্যাটিক মোডে চলে যাওয়ার পরে 10-12 বছর থেকে আবার এটা কমে যায়। তো এই প্রক্রিয়ার মধ্যে দেখা যায় যে কোনো কোনো বাচ্চাদের যাদের অ্যালার্জি বেশি বা রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসতন্ত্রের সংক্রমণ হয় বেশি, তাদের ক্ষেত্রে এই টিস্যুগুলো বেশি বেড়ে যায়। এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা টিস্যু হচ্ছে অ্যাডেনয়েড, যেটা আমাদের নাকের পিছনে থাকে। তো ছোটো বাচ্চাদের নাকের পিছনে যখন এই টিস্যুটি বেড়ে যায় তখন তাদের স্বভাবতই শ্বাস নিতে কষ্ট হয়। তখন এই বাচ্চাগুলো হাঁ করে শ্বাস দিয়ে থাকে, সবসময় যে হাঁ করে আছে, তাকে একটা বোকা বোকা লাগে। শুধু তাই নয়, ওই অ্যাডেনয়েডটা যেখানে আছে তার পাশেই রয়েছে ইউস্টেশিয়ান টিউব নামে একটা টিউব, যে টিউবটা নাকের সাথে কানের সংযোগ স্থাপন করে কানের মধ্যে বায়ু প্রবাহিত করে। এই জন্য আমরা কানে ভালো শুনতে পাই। কিন্তু যখন অ্যাডেনয়েড অনেক বড় হয়ে যায়, এই টিউবের মুখটি বন্ধ হয়ে যায়। তখন মধ্যকর্ণে আর বাতাস যেতে পারে না, মধ্যকর্ণে একটা শূন্যতা সৃষ্টি হয়। কোনো কোনো সময় পানি জমে যায় এবং পানিগুলো ঘন হয়ে যায়। এই ঘন পানিগুলোকে আমরা বলি গ্লু, এবং এই কন্ডিশনটাকে গ্লু ইয়ারও বলা হয়। তো এই যে ঘটনাটা ঘটে গেল, এতে হয় কি, বাচ্চাগুলো কানেও কম শোনে। হাঁ করে আছে, তাকে বোকা বোকা লাগছে, সে কানে কম শুনছে, এতে তার স্কলাস্টিক প্রবলেম হচ্ছে। সে স্কুলে গেলে তার টিচারের বা মিসের কথাগুলো শুনতে পারছে না। তারা বলে আপনার বাচ্চাটা মনে হয় আগের চেয়ে একটু অমনোযোগী হয়ে গেছে। এছাড়া আরেকটা ঘটনা ঘটে, সে যখন সবসময় হাঁ করে শ্বাস নিতে থাকে, নাক দিয়ে শ্বাস নিলে আমাদের ম্যাক্সিলাটা ডেভেলপ করে, তখন দাঁতগুলো ডেভেলপ করার একটা স্পেস পায়। কিন্তু যখন মুখ দিয়ে শ্বাস নেয়, এই স্পেসগুলো ডেভেলপ না করার কারণে তার এই সামনের যে ইনসিসরটির এই দাঁতগুলো উঁচু হয়ে যায়, তখন তার সৌন্দর্যকে এফেক্ট করে। এই সমস্ত জিনিসগুলোকে আমরা একসাথে অ্যাডেনয়েড ফ্যাসিস বলে থাকি। এবং রাতে যখন ঘুমিয়ে থাকে, হাঁ করে শ্বাস নেওয়ার কারণে তার মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ে, যেটাকে আমরা বলি ড্রুলিং অফ স্যালাইভা। এভাবে বিভিন্নভাবে এই বাচ্চাটা পিছিয়ে যায়, তার মধ্যে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এগুলি অ্যাডেনয়েডের বৈশিষ্ট্য বা উপসর্গ। স্যার, খুব সুন্দর করে আপনি কিন্তু বললেন যে কী ধরনের লক্ষণগুলোর প্রকাশ পেলে অভিভাবকরা বুঝতে পারবেন তার শিশুটি অ্যাডেনয়েডের সমস্যায় ভুগছেন। একজন অভিভাবক বুঝলেন তার শিশুর এই সমস্যাগুলো আছে, করণীয় কী বা কী করবেন অভিভাবকটি? এক নম্বর কথা হচ্ছে, কোনো অবহেলা করা যাবে না এবং দেরি করা যাবে না। বাচ্চাকে নিয়ে যে কোনো একজন বিশেষজ্ঞ নাক কান গলা রোগ ডক্টরের কাছে যেতে হবে। আর এই বাচ্চাগুলোকে একটা সিম্পল এক্সরে করলে পরেই বোঝা যায়। আমরা এটাকে বলি এক্সরে নেজোফেরিংস ল্যাটারাল ভিউ ইন ওপেন মাউথ পোস্টার, অর্থাৎ হাঁ করে একটা এক্সরে করতে হয়, সাইড থেকে এক্সরেটা করা হয়। করলে পরেই তার নাক, নেজোফেরিংস, ওরাল ক্যাভিটি সবগুলোর একটা স্কেলেটন চলে আসে এবং ওইটাতে দেখা যায় যে একটা সফট টিস্যু শ্যাডো দেখা যায়, যেটা অ্যাডেনয়েডের শ্যাডো। এই অ্যাডেনয়েডের শ্যাডোটাকে আমরা মাপতে পারি, এটা কি ছোটো, মধ্যম আকৃতির না বড় আকৃতির, মাইল্ড, মডারেট না সিভিয়ার। সিভিয়ার যদি হয় তাহলে অবশ্যই অনেক সময় সার্জারি প্রয়োজন হয়। মাইল্ড মডারেটের ক্ষেত্রে চিকিৎসা করেই এটাকে ভালো করে তোলা সম্ভব। এর সাথে একটু শ্রবণ শক্তির পরীক্ষা করা যায়, যে সে কতটুকু কানে কম শুনছে, আর মধ্যকর্ণের মধ্যে পানি জমে গেছে কিনা এটার জন্য শ্রবণ শক্তির একটি পরীক্ষা আছে, যেটাকে আমরা টিম্প্যানোমেট্রি বলি। সেখানে একটা কার্ভ আসে, ফ্ল্যাট কার্ভ, বি টাইপের কার্ভ বা সি টাইপের কার্ভ, সেটা আমরা দেখে বুঝতে পারবো, বিশেষজ্ঞ ডাক্তাররা। সেটা দেখে আমরা বুঝতে পারি যে তার কানের মধ্যে গ্লু ইয়ার ডেভেলপ করেছে বা পানি জমে গেছে। এইগুলো ক্ষেত্রে কিন্তু তখন শল্য চিকিৎসার প্রয়োজন হয়।
স্যার, চিকিৎসা সম্পর্কে একটু জানতে চাই যে শিশুদের অ্যাডেনয়েডের সমস্যা নিয়ে যখন অভিভাবকরা আপনাদের কাছে আসেন, চিকিৎসা কিভাবে দিচ্ছেন? অবশ্যই প্রথমে আমরা রোগীর যে রোগটাকে আমরা অ্যাসেস করব এবং এটা কী পর্যায়ে আছে সেটা আমরা দেখব। আর রোগীর শ্রবণ শক্তি কতটুকু অ্যাফেক্ট করেছে এবং কানের মধ্যে গ্লু এয়ার হয়ে পরবর্তীতে ইনফেকশনের কান পেকে গেছে কিনা এটা দেখব। তারপরে তার যে হাঁ করে থাকা বা তার শ্বাস নেওয়ার যে কষ্টটা এটা কতটুকু সিভিয়ার হয়েছে এগুলো দেখব। এই সমস্ত অ্যাসেসমেন্ট করে একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের সিদ্ধান্ত নিতে হবে। রোগটা যদি মাইল্ড বা মডারেট পর্যায়ে থাকে তাহলে অবশ্যই তাকে চিকিৎসা দিতে হবে। চিকিৎসাগুলোর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিনিক, নাকের মধ্যে ড্রপ দেওয়া, যেমন নর্মাল স্যালাইন ড্রপ, এছাড়া জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিন ড্রপ দেওয়া যায়। তো ওই ড্রপগুলো অবশ্যই অল্প সময়ের জন্য দিতে হবে। আর এছাড়া স্টেরয়েড স্প্রে অ্যাভেলেবেল এখন আমাদের দেশে, ফ্লুটিকাসন, মমিটাসন, এই স্প্রেগুলো দেওয়া যেতে পারে। এছাড়া বাচ্চাটাকে একটা স্বাস্থ্যকর পরিবেশে রাখা, ধুলাবালি মুক্ত পরিবেশে রাখা, নিয়মিত তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করানো, ব্রিদিং এক্সারসাইজ করানো। আর এই ধরনের বাচ্চাগুলো থেকে একটু পেটদেরকে দূরে রাখা, যেমন বিড়াল, কুকুর, পাখি আমরা পালি, এগুলো ভালো, কিন্তু যাদের অ্যালার্জি রয়েছে বা এই ধরনের অ্যাডিনয়েড রয়েছে তাদের শুধু পেট থেকে একটু দূরে থাকে। এছাড়া তাদের বিছানার তোষক, ঘর বাড়ি এগুলো একটু বেড মাইট বা ধুলোবালি মুক্ত রাখা, আর খুব পরিষ্কার একটা পরিবেশে তাকে খেলতে দেওয়া। এই জিনিসগুলো যদি করা যায় অনেক সময় দেখা যায় যে বাচ্চারা খুব দ্রুত আরোগ্য লাভ করে থাকে। স্যার, আপনি তো বলছিলেন যে কীভাবে চিকিৎসা দিচ্ছেন, অপারেশনের প্রয়োজন কখন পড়ছে? অপারেশনের প্রয়োজন পড়বে যদি মেডিকেল চিকিৎসাটা যদি ফেল করে। মেডিকেল চিকিৎসার পরেও দেখা যাচ্ছে যে বারবার তার কানে ইনফেকশন হচ্ছে, তার অ্যাডিনয়েডটা ঠিক ছোট হয়ে আসছে না, আগের মতো পর্যায়ে রয়ে গেছে, সে মাউথ ব্রেথ করছে, সে স্কুলে পিছিয়ে যাচ্ছে, তার বুদ্ধিবৃত্তিক বিকাশ হচ্ছে না, তখন আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই। স্যার, সঠিক সময়ে যদি চিকিৎসা গ্রহণ না করে সেক্ষেত্রে শিশুদের কী ধরনের জটিলতা হতে পারে এই অ্যাডেনয়েড রোগটি থেকে? আমার মনে হয় আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। যদি সঠিক সময়ে চিকিৎসা না নেওয়া হয় তাহলে কিন্তু এই অ্যাডেনয়েড থেকে তার এক নম্বর তো তার হচ্ছে যে সে পিছিয়ে যাবে, সে সাইকোলজিক্যালি এফেক্ট হতে পারে, তার মধ্যে এক ধরনের অ্যাটেনশন ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। আর তার যদি কানের মধ্যে গ্লু ইয়ার হয়ে যায়, এটা দীর্ঘদিন থাকলে পরে অ্যাডহেসিভ ওটাইটিস মিডিয়া বলি, সে একটা বধিরতা, পার্মানেন্ট বধিরতার দিকে চলে যেতে পারে। আর যদি কান পেকে যায় তাহলে সেখান থেকে তার কানের যে পাকা রোগ, সেই কান পাকা রোগ হতে পারে। কান পাকা রোগ থেকে সেটা ব্রেনে চলে যেতে পারে, আশেপাশে নার্ভে এফেক্ট করতে পারে, ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস হতে পারে, এমনকি ব্রেইন অ্যাবসেস হতে পারে। সেখান থেকে অনেক নিউরোলজিক্যাল প্রবলেম, এমনকি তার প্যারালাইসিস পর্যন্ত হতে পারে, মাথা ঘোরার রোগ হতে পারে, কানে শোষো শব্দ করতে পারে। তো এই জন্য আমাদের সচেতন হতে হবে যেন কমপ্লিকেশনের দিকে না যায়। স্যার, আপনি কিন্তু বলছেন যে সচেতন হতে হবে এবং এক্ষেত্রে কিন্তু আপনি বলছেন প্রাথমিক লক্ষণগুলো প্রকাশ পেলেই যেন অভিভাবকরা শিশুদের অভিভাবকরা যেন তাদের শিশুদেরকে নিয়ে একজন নাক কান গলা বিশেষজ্ঞকে শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করেন। আমরা একটু জানতে চাই যে এই যে চিকিৎসা সেবাগুলো অ্যাডেনয়েডের ক্ষেত্রে যে অপারেশনের কথা বলছেন, সেই চিকিৎসা সেবাগুলো সব জায়গায় পাওয়া যাচ্ছে কিনা? আমাদের দেশে অ্যাডেনয়েডের ব্যাপারটা নিয়ে যেটা হয় যে যখনই অভিভাবকরা অপারেশনের কথা শুনে, স্বভাবতই আমি নিজেও আমার সন্তানের যদি কোনো একটা অপারেশনের কথা শুনি, আমি চিন্তা করব যে আরেকটু কি পরে করা যায় না। এটা বাবা মায়ের মনের যে একটা ভালোবাসার গভীরতম একটা হৃদয়ের একটা অংশ থেকে এই জিনিসটা আসবেই, কিন্তু তাদেরকে সাহস দেওয়াটা আমাদের দায়িত্ব। কারণ যদি কমপ্লিকেশন হয়ে যায় তাহলে তো এটা বাচ্চার জন্য সমূহ ক্ষতি, কিন্তু তাদেরকে বুঝিয়ে বলতে হবে। আর সবচেয়ে আশার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে এখন অত্যাধুনিক চিকিৎসা সেবাগুলো আমাদের দেশে আছে। যেমন আগে অ্যাডিনয়েড শুধু কিউরেট দিয়ে করা হতো ট্র্যাডিশনাল পদ্ধতিতে, এখন কিন্তু অত্যাধুনিকভাবে এন্ডোস্কোপের মাধ্যমে মাইক্রোডিব্রাইডার দিয়ে করে দেওয়া যায়, যাতে বড় একটা ক্যামেরায় দেখে, স্ক্রিনে দেখে, মনিটরে দেখে দেখে সুন্দর করে অ্যাডিনয়েডটাকে ক্লিয়ার করে দেওয়া যায়। এছাড়া কোবলেশন মেথড নামে আরেকটা মেথড এসেছে, যেটাতে অত্যন্ত সুন্দর করে টনসিল এবং অ্যাডিনয়েড দুটোরই অপারেশন করে দেওয়া সম্ভব। তবে এই ধরনের অত্যাধুনিক চিকিৎসার সুবিধাগুলো হয়তো বড় বড় হাসপাতালগুলোতে আছে, টারশিয়ারি লেভেলের হাসপাতালগুলোতে আছে। তবে জেলা পর্যায়ে যে ট্র্যাডিশনাল যে চিকিৎসাগুলো সেগুলো কিন্তু সবই অ্যাভেলেবেল। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনার মূল্যবান তথ্য এবং পরামর্শের মাধ্যমে আমাদের দর্শকদের উপকৃত করার জন্য। আপনাকে ধন্যবাদ, বৈশাখী হেলথের সবাইকে ধন্যবাদ এবং আমাদের দর্শকদেরকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, কথা বলছিলাম শিশুদের অ্যাডিনয়েড নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।